বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপির খায়ের জন্মাইছে যে ফেসিবাদ হইতে চায়। সংবিধানের যে ধারাগুলার কারণে ফেসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংস্কারকে সে চ্যালেঞ্জ করেছে আদালতে, ব্যাকডোর দিয়ে করছে। ভাবখানা এরকম যে আমরা হোল নেশন ইজ এ বাঞ্চ অফ ইডিয়টস, উই আর সিম্পলি ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ব্যাকডোর প্যালেস পলিটিক্স। এই অর্ডিন্যান্সের ভিতরে মেজর অর্ডিন্যান্সকে এখানে দেখেন বাদ করে দেওয়ার প্রস্তাব করছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল, বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল, গণভোট উপেক্ষা করে বর্তমান সরকারও সে পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে অভিযোগ করে তিনি বলেন, সংকট নিরসনে সরকারকে তারা সহযোগিতা করতে প্রস্তুত। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সামনে ইস্পাত কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। মহানায়ক যে আন্দোলনের লিডে ছিলেন, এই মহানায়কের একটা ফুটেজ আমাদেরকে দিতে বলিয়েন। আসলে জুলাইকে নিয়ে টালবাহানা বললে ভুল হবে, জুলাইকে নিয়ে তারা মূলত প্রহসন করতেছে। এটাকে বলতে পারেন হচ্ছে ভারতীয় স্টার জলসার যে সিরিয়াল, ধাপে ধাপে যে সিরিয়ালগুলো হয়, মানে এরকম কিছু দেখাচ্ছে তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিএনপি সরকার আবার নতুন করে ফেসিবাদ হওয়ার খায়ের জন্মাইছে। তো এবার তারা সব যে ডক্টর ইউনূসের সময় যত আইন হয়েছিল, গণভোট অধ্যাদেশ, তারপরে গুম খুন যা আছে সবগুলোকে তারা পাল্টে ফেলতে চায়, বলতে তারা নিজেদের মতো করে নিজেরা তৈরি করতে চায়। তো এই বিষয়ে বিরোধী দল 11 দল জোট বিক্ষোভে ডাক দিয়েছে এবং সারা দেশে কিভাবে আন্দোলন ছড়িয়ে পড়বে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। সংবিধানের যে ধারাগুলার কারণে ফেসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম। এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা তো আমাদের জায়গায় আছি। জাতিকে বলেছিলাম, আপনারা প্রতিনিধিত্বের জন্য আমাদেরকে একটা ভোট দিবেন আমাদের প্রতি, আর রাষ্ট্র মেরামতের জন্য নতুন একটি প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা গণভোটে হাত দেবেন। জনগণ দিয়েছে, তারা এখন মানবেন না। এখন তারা সংবিধান সংশোধন করবেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে, সংশোধন আর সংস্কারে তফাৎ কি? একটা হচ্ছে পুরানা জামা ছিঁড়ে গেছে, ওইটাকে কেটে জোড়া দিয়ে পরানো। আরেকটা হচ্ছে গায়ের জামার 3টা অংশ, ছিঁড়া অংশটা পুরা ফেলে দিয়ে সেখানে নতুন জামা পরানো। আমরা ওই কাটা ছেঁড়া জামা আর জাতির গায়ে পরাতে চাই না। এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের পথে ফেসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলার কারণে ফেসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। সরকারি দল বলছেন তারা সংস্কার মানবেন না, তারা সংশোধন করবেন। আমরা তাদেরকে অনুরোধ করব, যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। হ্যাঁ, সংকট আপনারা তৈরি করেছেন, এর নিরসন হওয়ার কথা ছিল 15 মার্চের ভিতরে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন না, এই জন্য এই সংকট তৈরি হয়েছে। আমরা 2টা শপথ নিয়েছি, আপনারা একটা নিয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের সাথে দেওয়া কথা আপনারা লঙ্ঘন করেছেন। আমরা আমাদের জায়গায় রয়ে গেছি।
আমরা সরকারি দলকে বলবো, এখনো সময় হাতছাড়া হয়ে যায়নি। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। যেই জনগণ খালি হাতে সশস্ত্র দুর্বৃত্তদেরকে মোকাবেলা করে 5 আগস্ট পরিবর্তন এনেছিল, সেই জনগণের মৃত্যু হয় না। এই জনগণ এখনো জীবিত, এখনো জাগ্রত। বিশেষ করে আমাদের যুব সমাজ, যাদের নেতৃত্বে শেষমেশ ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়েছে, আমরা তাদেরকে বলবো, তোমরা তোমাদের বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার, অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার, সেটাকে আবার শানিত করো। যেমন আগে নেমেছি, এখনো আবার নামবো, এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। এই অর্ডিন্যান্সের ভিতরে মেজর মেজর অর্ডিন্যান্সকে এখানে দেখেন বাদ করে দেওয়ার প্রস্তাব করছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল, বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল। কি আশ্চর্যজনক বিষয় দেখেন, আমি এভাবে দেখি না। স্কিম 133টা অর্ডিন্যান্স রিপোর্ট পাবলিশ হয়েছে গতকালকে রাতে। 133টা অর্ডিন্যান্স। সংস্কারের 2 ভাগ দেখেন, একটা হলো সাংবিধানিক সংস্কার, এখানে আছে 47টা, আর একটা আছে সংবিধানের বাইরে অধ্যাদেশ আদেশ রেগুলেশন করে করা যাবে, এরকম আছে 37টা। সব মিলে হলো 84টা। এই 47টার ভিতরে একমত হয়েছে 30টা, বাকি থাকে 17টা। আর এখানে 37টার ভিতরে কাজ করতে গিয়ে সরকার জারি করছে 133টা। এই অর্ডিন্যান্সের ভিতরে মেজর মেজর অর্ডিন্যান্সকে এখানে দেখেন বাদ করে দেওয়ার প্রস্তাব করছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল, বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল। আছে কি? কোনটা আছে? এটা অ্যাড আছে না টেলিভিশনে, দেখবেন ককরোচ দিয়ে না কি দিনে নকআউট দেখছেন? এটা তেলাপোকা মারে, যে তেলাপোকা। আপনি আমাদের এখানে যে এরোসল আছে, যেখানে বেশি তেলাপোকা আছে এরোসল মারবেন, একটা এরোসল মারার পরে দেখবেন একটা তেলাপোকা আর একটা তেলাপোকার গলায় ধরে কান্দে। দুইটাই মৃত্যুপথ যাত্রী। একটা জিজ্ঞাসা করে আপনি কবে মরবেন, সে বলে আমি এখনই মরবো, আর একটা বলে আমার নিয়ে যাই। এইটা দেখে, এই প্রস্তাবগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জগতের মানুষ আমাদের দিকে তাকায় মনে করতেছে সরকারি দল বিরোধী দল সবই তো মরবে দেখি, এটা তো মরার বুদ্ধি। আচ্ছা বলেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার কি কারণ থাকতে পারে? একমাত্র ডিজিএফআই শাটারিং ছাড়া আমি তো আর কিছু দেখি না। ডিজিএফআই আপত্তি ছাড়া, এসবিএনএসআই আপত্তি ছাড়া এই আইনাগর তৈরি করার মূল কারিগর ডিজিএফআই। এই ডিজিএফআই আপত্তি ছাড়া শহীদুল আলম ভাইকে নিয়ে দইরা মাইরা পিটাইয়া কেন এই কথা বললো, কেন ওই কথা বললো না, কেন পক্ষে বিপক্ষে এই কথা বললো, অমুকের মতামত দিল, এই জন্য শহীদুল আলম ভাই কই ছিল আমরা সবাই জানি। তো তাদের আপত্তি ছাড়া গুম এবং খুন পাশ করার আপত্তি কি ভদ্রলোকের থাকতে পারে? তো গুম চাই আমরা? আমার তো মনে হয় না আপনারা কেউ গুমের পক্ষে। তো এটা কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশন অধ্যাদেশ কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান বলা হয়েছে তাকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা হবে একটা সার্চ কমিটির মাধ্যমে।
প্রাইম মিনিস্টার চাইলেই নিয়োগ দিতে পারবে না, চাইলে বাদও দিতে পারবে না। বাদ দিতে গেলে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম করে বাদ দিতে হবে। আবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে, তারা সো মোটো তদন্ত করতে পারবে, ইভেন কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যদি জড়িত থাকে তাকে অ্যারেস্ট করতে পারবে। এই অধ্যাদেশটা বাদ করার কি কারণ থাকতে পারে? তার মানে কি তদন্ত কেউ করবে না? পাশে দেখবেন কমেন্টে লিখছে বাদ দেওয়ার পিছনে মূল কারণ হলো, এটা পড়লে আপনারা সবাই গলাগলি করে হাসবেন, যেহেতু সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে, এই জন্য মানবাধিকার কমিশন আর গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল। তো গুম তো করবে কে? গুম তো আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাই করে, নাকি? গুম যদি আইন শৃঙ্খলার বাহিনীর লোকেরা করে, তার তদন্ত হইতে হবে না? আরেকটা ইন্টারেস্টিং, মানবাধিকার অধ্যাদেশের পিছনে কমেন্টে লিখছে যেহেতু এটা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন নয়। আচ্ছা, মানবাধিকার কমিশন কি সরকারের মন্ত্রণালয়ের অধীন থাকার কথা? আশ্চর্য ব্যাপার, এটা স্বাধীন, তদন্ত করবে স্বাধীনভাবে, নয় এজন্য বাতিল। দেখেন, সুপ্রিম জুডিশিয়াল পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে কি? পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে যে সরকার ইচ্ছা পোষণ করলে এটা কার্যকর হবে। আচ্ছা, সরকার ইচ্ছা পোষণ করলে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে বদলি করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে পদোন্নতি দেওয়া যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে শৃঙ্খলা বিধি অ্যাপ্লাই করা যাবে, সরকার ইচ্ছা পোষণ না করলে কি করবে? ইচ্ছা পোষণ না করলে রাত 2টার সময় আদালত বসে শহীদ আলম ভাইকে অযথা রিমান্ডে নিয়ে পিটাইবে। ইচ্ছা প্রকাশ করছে না, রাজা ইচ্ছা প্রকাশ করছে না, তো হয়ে গেল। অসুবিধা কি? এর মানে কনক্লুশনটা আমি কেন বলতে চাচ্ছি, এর মানে হলো শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। যখন ঐকমত্য কমিশন আলোচনা হয়েছিল তখন আর্গুমেন্ট ছিল যে আমরা কেন এটা করব, এক একজন এক একটা বলছে। সর্বসম্মতিক্রমে ব্যাখ্যা ছিল যে এটা এই জন্য করতে হবে কারণ ক্ষমতাটা এত সেন্ট্রালাইজ, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা, এইটা যদি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া না হয় তাহলে কোনোদিনই কোন সরকারের পক্ষেই এত ক্ষমতার মালিক হয়ে স্বাধীনভাবে আইনসম্মতভাবে কাজ না করে ডিক্টেটোরিয়াল মেন্টালিটি ডেভেলপ করতে বাধ্য হবে। তখন বলা হলো তাহলে কি করা দরকার? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য। তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য করা হয়েছে, এখানে ভারসাম্য করা হয়েছে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠান কি? সুপ্রিম কোর্ট, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল, সিইসি নির্বাচন কমিশন, ওদিকে আছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। এগুলোর মধ্যে এমন একটা ক্ষমতা ডিস্ট্রিবিউশন থাকতে হবে যেন একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এই বিভক্তির অংশ হিসেবে যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা দরকার ছিল এগুলো 133 অর্ডিন্যান্স, আর যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা সম্ভব হয় নাই এটা হলো সংবিধান সংস্কার। সেই সংস্কারের জন্য একটা আদেশ দরকার ছিল, এই আদেশের নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এখন ওনারা বলছেন এটা অসাংবিধানিক, তাহলে কোনটা সাংবিধানিক? বিরাট প্রশ্ন। আমি কনক্লুশন ড্র করছি এটা, আমাদের জাতীয় জীবনের এই চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করা যাবে তা হয়তো ইতিহাসেই বিবেচনা করবে, কিন্তু আমার কাছে মনে হয় এই যে চোর পুলিশ খেলতে খেলতে যে 56 বছর পার করলাম, ঘুরে ফিরে কিন্তু আমরা জায়গাতেই থাকলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে ভিডিওতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি কি বললেন, তিনি আন্দোলনের প্রতি কি বললেন, কি বলছেন। ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলো বলছেন, তার সাথে সাথে অ্যাডভোকেট শিশির মনির তিনিও কথাগুলো বলছেন যে আসলে বিএনপি যে গণভোট মানছে না, জুলাইকে তোয়াক্কা করছে না, যার ফলে তাদের অবস্থান কি হবে, তাদের অবস্থান কি, তারা যে এক মুখে দু কথা, দুমুখ মানুষের দুমুখ স্বভাবের তারা যে আসলে আওয়ামীর চাইতে প্রো আওয়ামী হতে চায়, সে বিষয়টা নিয়ে অনেকেই কথা বলছেন, অনেকভাবে আপনারা দেখছেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।